আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। এত তাড়াতাড়ি তুমি বিয়ের কার্ড বানায় ফেললা, আসলে কি তামান্না জানো? তুমি আমার লাভ কেয়ার কোনোদিনও বুঝবা না। নিজের দুবাই ক্যান্সেল করে আমার ছোট ভাইরে দুবাইতে আইছিস না? আমি আবার এই দিক থেকে খুবই ভালো, শিক্ষকদের সাথে কোনো প্রকার বেয়াদবি করি। তুমি একটা মানুষের অতীত দেখে জাজ করতেছো। মানুষের অতীত থাকে না, ভালো মন্দ থাকে না। এটা কি ওর কি দোষ ছিল? ফয়সালের কোনো দোষ ছিল? ফয়সালের হাত ছিল এখানে? আমার কি মনে হয় ওই টাকা দিছে না কিছু খাওয়াইছে তোর পা ভাঙানোর লেগে? না, আমি যাই না, যাও, কিছু লাগলে আমাকে ফোন করো। আমার তোমার ছাড়া তো কিছু লাগে না, তুমি থাকলে এই জান জান করে না তো জানটা লয়ে লইতেছে। ভাই তুমি মোল্লা ওটা কথা করো, আমি এমনি অসুস্থ মানুষ, বুদ্ধি দাও কি করবো? কেমনে সহ্য করো ছেলে? ভাই অভ্যাস হয়ে গেছে, এখন ওর এগুলো না শুনলে আমার ভালো লাগে না, পেন লাগে। কিন্তু ওইটা সহ্য করাতে বড় সহ্য করা, পায়ের ব্যথা আমি কিভাবে সহ্য করবো? আমার তো খুব ব্যথা করতেছে মা। সহ্য করো বাবা, সহ্য করো, আর ভাবো হয়তো লাইলে কি বলবা ভাবো, আর আমারও ভাবতে দাও ভাই। বাথরুমে ধরছে যা, কেমনে যাবো? এটা আছে কি করতে? খাইতে? এটা লয়ে যা, ভাই একটা কিছু নিয়ে আসো না, এই জায়গায় করি নিয়ে আসো না, একটু করি। আসলে কথা বেশি তুমি আজকে বড় মেডেল তোমার এটাতে বাইরে থাকো আনতেছি। পেটটা ফুলে গেছে। কেমন আছেন নুপুর? ভালো আছি। বাসায় সবাই ভালো আছে? সবাই ভালো আছে। আপনি কেমন আছেন আঙ্কেল? নুপুর, এটা তো ঠিক না। সেদিন আমি কি বললাম, এই যে আমার এই বিজনেসে ফুপা, খালু, চাচা, মামার কোনো স্থান নাই, সবই ভাই বেরোদর। নো আঙ্কেল, অনলি ভাই। আপনি এটা কি বলেন আঙ্কেল? আমার আব্বা আপনারে ভাই ডাকে, আমার আম্মা আপনারে ভাই ডাকে, আমি কিভাবে আপনারে ভাই ডাকবো? তাছাড়া আপনি তো আমার আঙ্কেলের বয়স। নুপুর, আমি কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল ডাকতেছি বলো? আমার একটা দাড়ি পাকে নাই, একটা চুল পাকে নাই, তুমি আমার আঙ্কেল ডাকতেছো? আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলতেছে? আঙ্কেল পড়াশোনা ভালো চলছে। আঙ্কেল না, ভাইয়া বলো, ভাইয়া। আচ্ছা, ঢাকায় যে আসছো, ঘোরাফেরা ঠিকঠাক মতো হইতেছে তো? না, আমি তো একদমই ঘোরাফেরা করতে পারতেছি না। আম্মা আমার একলা কোথাও যাইতে দেয় না, সারাক্ষণ বইপত্র দিয়ে বসে রাখে। ঠিক আছে, এইটাই ঠিক আছে, দরকার নাই, তুমি সারাক্ষণ পড়াশোনার মধ্যেই থাকো। আচ্ছা, আরেকটা কথা, এলাকায় কি তোমার কোনো ডিস্টার্ব করতেছে নাকি? আমারে কে ডিস্টার্ব করে? ডিস্টার্ব করলে আমার সাথে সাথে জানাইবা, বুঝতে পারছো? এই যে দেখো, এলাকার যত মাইয়া আছে, কোনো পোলায় যদি তাদের ডিস্টার্ব করে, সাথে সাথে কিন্তু আমারে জানায়, আমি গিয়ে বিচার করি, ঠিক আছে? আচ্ছা, তোমার আব্বার একটু ডাকো। আব্বা তো বাসায় নাই। কই গেছে? বাড়িতে। মানে কখন গেছে? আজকে ভোরে। এটা কোনো কথা? তোমাদের তো ফ্ল্যাট রেডি, তোমরা তো ফ্ল্যাটে উঠবা, তোমার আব্বার তো এখন আমার দরকার। তোমার আম্মাও কি গেছে নাকি বাড়িতে? না, আম্মা যায়নি। আমারে ডাকো। আপনি ঘুরতে আসেন। হ্যাঁ, তোমার আম্মারে ডাকো। শ্যামলের কি আচরণ এটা? পাগল, সারা জীবনও পাগল। কি পরিমাণ জ্বালাইছে চিন্তা করো। আর থাকতো মনে কোথায়? গাজীপুর লাগে। ওখান থেকে আসছে। আমার তো গাজীপুর নিয়ে প্রবলেম নাই, কিন্তু কাপড় চোপড় কালার দেখো, পাঞ্জাবি পরে ক্লাস করতে আসছে। কেমন কথা? অদ্ভুত। আর কেমন একটু মোচ রাখা। আমার তো মনে করি না বসলো করতো না। ওকে দেখে সেরকম বলে। মানে একবার কে যেন অস্ট্রেলিয়া যাবে, তার কাছ থেকে কি যেন গিফট নেবে, সেই জন্য তার যে আচরণ, তার খাওয়া ভালো, তার বসা ভালো, তার হাসি ভালো, সে যা বলছে সব ভালো, সব ভালো। তারপর আমার মনে আছে আমরা একসাথে ইকোনমিক্সের কোন একটা ক্লাসে, হ্যাঁ কোন একটা কোর্স করছি তখন। মা এদিকে এসো, এসে দেখো ফয়সাল এসে কি সব গল্প করতেছে। আমি তো হাসতে আমি অস্থির হয়ে যাচ্ছি। আসো বসো, গল্প শোনা আমাদের, বছর বছর গল্প করতেছে। আমরা ক্যাম্পাসে দেখো। আমি তো এখন গল্প শুনতে পারবো না, আমার একটু কাজ আছে। আন্টি কিছু মনে করবেন না, অনেকদিন আপনি বলেন না চা, আজকে একটু চা খেতে ইচ্ছে। চা? জি। এখন? হ্যাঁ। আরে
আমার তো হাতটা মচকাই গেল একটু আগে। কি বলে? হ্যাঁ। কিভাবে মচকাইছে? ওই রান্নাঘরে হঠাৎ করে স্লিপ কেটে। ডাক্তার নিয়ে যাবা? দিতে হবে না? আমি নিয়ে যাই আন্টি, চলো। না 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 না, এখন যাব না, পরে যাব। আচ্ছা তাহলে, আচ্ছা তুমি কি একটু রেস্ট দাও তাহলে, হয়তো মচকায়নি, ব্যথা পাইছে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আরে গ্যাস নাই তো, তুই জানিস না এই সময় তো গ্যাস থাকে না। তুমি না বললা গ্যাসের প্রবলেম সলভ হয়ে গেছে? আবার শুরু হয়ে গেছে, এখন আর গ্যাস থাকে না এই সময়টায়। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে যাও, তুমি রেস্ট নাও। এই আরেকটা কথা, ওই একটু আস্তে হাসিস, হ্যাঁ? তোর হাসির শব্দ একদম মেইন রাস্তা থেকে শোনা যাচ্ছে। মানুষ শুনলে বলবে কি, এই বাড়ির মেয়ে এতই অভদ্র, এতই অশিক্ষিত যে এত জোরে জোরে হাসে, যে মেইন রাস্তা থেকে শোনা যায়। ছি। যাও এখন উপরে। আচ্ছা যাও, আমি গ্যাস ঠিক হলে নামার সময় নামে। ওকে ঠিক আছে, একটু সময় দিই। হ্যাঁ আমি দিচ্ছি। ওকে 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 ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এতদিন পরে আসলেন? আপা আপনার ফ্ল্যাটটা রেডি হতে দেরি হয়েছে না? ফ্ল্যাট তো আজকে রেডি। আমি এসি বাইরের কাছে, বাইরে লয়ে যাবো আজকে। আপনারা 2-1 দিনের মধ্যে ফ্ল্যাট উঠে যাবেন। ফ্ল্যাট পুরো রেডি আপা। সময় আসতে পারলেন না, এতদিন অপেক্ষা করে আসছি ফ্ল্যাটের জন্য, আর এখন সবকিছু শেষ, এখন আপনি আসবেন ফ্ল্যাট দেখাই। ঠিক আপনার কি আবার ফ্ল্যাটটা কিনে ফেলেছেন নাকি? দূর রাখেন আপনার ফ্ল্যাট, আপনি তো শুধু বড় বড় কথাই বললেন, একটা ফ্ল্যাটও দেখাতে পারলেন না সময় মতো। সময় মতো যদি আপনি একটা ফ্ল্যাট দিতেন তাহলে তো আমার এত বড় বিপদে পড়তে হয় না। আরে আপা হয়েছে নাকি সেটা একটু কর না। ভাই আপনি যদি সময় মতো আমার ফ্ল্যাটটা দিতেন তাহলে আমার ফ্ল্যাটটা হইতো। আরে ঝুমুরের বাবা করছে কি, সেই ফ্ল্যাটের টাকা তো পইরা আছে, আমারে না জানে তার ছোট ভাই দিছে ব্যবসা করতে, এখন তো সেই ছোট ভাই সব টাকাই মাইরা দিছে। আপা আমি তো তাহলে অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আপা। আপনি আবার কিসের বিপদে পড়লেন? ফ্ল্যাট কিনতে পারলাম না আমি, আপনার আবার কিসের বিপদ? আপা এই যে আপনারা যে ফ্ল্যাটটা কিনবেন কইছেন, হ্যাঁ, এই যে ফ্ল্যাটটা রেডি করতে 12 জন লোক আমার ঠিক করতে হয়েছে। এই যে 1400 স্কোয়ার ফিটের যে একটা ফ্ল্যাট কিনবেন, এই যে পার স্কোয়ার ফিট লেগা আমার এক একজনের টাকা দিতে হয়েছে। টাকা পয়সা দিয়ে আপনার ফ্ল্যাটটা রেডি করতে হয়েছে। আপনাদের কাছ থেকে নেয়নি, কিন্তু আমার পকেট থেকে তো আমি দিছি আপা। এখন এই টাকাটা তো আমার লাগবে আপা। আপনি শুধু বড় বড় কথাই, আপনার ফ্ল্যাট আরেকজনের কাছে বিক্রি করে দিবেন। আপা এটা কোনো কথা কইলেন? হ্যাঁ আচ্ছা ঘটনাটা কি একটু খুলে কর না। বললাম তো ঝুমুরের বাপ তার ছোট ভাইয়ের টাকাটা দিছে, এখন সেই ছোট ভাইয়ের টাকাটা দিতে পারতেছে না, তাহলে আমি ফ্ল্যাট কেমনি কিনুম? ভাই ফ্ল্যাটটা কিনুম না, আপনি যান। আপা দরকার পড়লে আমার লয়ে যান ওনার ছোট ভাইয়ের কাছে, আমি আপনাকে টাকাটা তুলে দিতেছি। আরে ভাই এটা তো পারিবারিক বিষয়, আপনি কি পরিবারের কেউ যে আপনি এই পরিবারের ভিতরে ঢুকে যাবেন? শুধু শুধু বড় বড় কথা বললেন না, এমনি ফ্ল্যাটটা দিতে পারলেন না, এখন দেখা যাবে পরিবারের মধ্যে আরো একটা বড় ঝামেলা লাগাই দিবেন। তাহলে একটা কাজ করেন, আপনি কারোর কাছ থেকে ধার করেন, আমি ফ্ল্যাটটা আপনাকে লয়ে দিতেছি। আপা আপনি আমাদের আবার বিপদে ফেলতে চাইতেছেন? আমি টাকাটা শোধ করবো কেমনে? দাম নিলেই হইব? নাইলে একটা কাজ করেন, ব্যাংকের থেকে লোন করে দিই আপা। ব্যাংকে টাকা ফেরত দিতে হইব না? কেমনে দিব? পরে তো আমার জেলে নিয়ে বলবো। তাহলে আবার আমার টাকাটা কি হবে? আমি যে পকেটের টাকা। আরে ভাই আমি তো ফ্ল্যাটই কিনলাম না, আপনার কি হবে সেটা আমি কি করব? আপনি জানতো ভাই, জান আর ভালো লাগতেছে না, এমনি মনের মধ্যে অনেক অশান্তি। আপা একটা কিছু করেন না আপা, নাহলে। আরে আপনি বুঝতেছেন না, ঝুমুরের বাপ তো ঢাকাই নাই, সে বাড়িতে গিয়ে পড়ে আছে দুঃখে। আপনি আমার এখানে বলতেছেন আমি একটা কিছু করব, আমি কি করব? ভাই আপনি যান, আমি একটু শান্তিতে থাকতে দেন। ফ্ল্যাটে কিছুই হইল না, শুধু বড় বড় কথাই শুনুন। আপা মানে কোনো মানে নাই ভাই, আপনি যদি না যান আপনার চা দিই, চা খান। আপা আমি চা খাই না, আমার তো ডায়াবেটিসের সমস্যা দেখা। তাহলে যান ভাই, পরের দিন এসে। আপা আর ভাই আমার কিছু করার নাই তো, আমি তো আপনার বড় বড় কথা শুনলাম, ফ্ল্যাট তো পাইলাম না। আমি গেলাম ভাইয়া, নাইলে আমার একটা ফোন দিয়ে। আচ্ছা জি আসসালামু আলাইকুম। সময় একটা ফ্ল্যাট দিতে পারলাম, টাকা পয়সা সব হারায় ফেলছি, এখন আছে ফ্ল্যাট দিতে। মানুষ একটা কাজ দিলে দিয়ে সময় মতো করে। তোর মর্জিটা কি বলতো? আমি তোকে নিষেধ করলাম ওর সাথে যেন মেলামেশাটা একটু কমিয়ে দিস, আর তুই তুই ওকে একেবারে বাসার ড্রয়িং রুমে এনে বসিয়ে রাখলি। হ্যাঁ না ওর ওকে ও ওটাকে ওই
তুই বুঝতে পারছিস না? না, আমি ফয়সালের কথা বলছি। আমি তোকে বললাম ওর সাথে এখন একটু ডিস্টেন্স মেনটেন কর, আর ওকে ডেকে এনে তুই ড্রয়িং রুমে বসিয়ে দিলি। কি হয়েছে তোমার? যে ছেলেটাকে তুমি এত নিজের ছেলের চাইতেও বেশি আদর করছিলা, অ্যাজ ইফ আমি তোমার কোনো সন্তান না, সে তোমার একমাত্র সন্তান, তাকে তুমি মজার মজার খাবার খাওয়াচ্ছিলা, হঠাৎ করে সে তোমার শত্রু হয়ে গেল কেন মা? কি হয়েছে? আমি তো বলিনি যে সে আমার শত্রু হয়ে গেল। আমি বলেছি যে ওর সাথে মেলামেশাটা একটু কমিয়ে দে, ওকে একটু দূরে দূরে রাখ। তোমার প্রবলেমটা কি হচ্ছে যে আমি ওকে বাসায় ড্রয়িং রুমে নিয়ে আসছি, এটা তোমার প্রবলেম হচ্ছে? এ আগে আসে নাই ড্রয়িং রুমে, ডাইনিং এ, আমার বেডরুমে বসে আমরা আড্ডা মারি নাই, গল্প করি নাই? প্রবলেমটা তাহলে কোথায়? তখন ব্যাপারটা তো অন্যরকম ছিল, আমি তো তখন অন্যরকম চিন্তা করছিলাম। এখন বলছি যে ওই চিন্তা আমার মাথা থেকে নেমে গেছে, ছেড়ে ফেলে দিয়েছি। এখন ওই ছেলেকে তুই কেন ড্রয়িং রুমে এনে গল্প করছিলি? আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা, তোর ড্রয়িং রুম, তুই বসে গল্প করবি, আমাকে কেন ডেকে এনে অপ্রস্তুত করলি? হ্যাঁ, তুমি তাহলে কি চাচ্ছ যে ও বাসায় না আসুক? ঠিক আছে, তাহলে বাইরে বাইরে ঘুরে বেড়াবো আমরা। বাইরে বাইরে ঘুরে বেড়াবো মানে? এটা তুই কি বললি? হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই, তারা দেখতে পারে না? তারা দেখলে কি বলবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলো কোথেকে এখানে? আর তারা যদি দেখেও, ফয়সাল কি কোনো দাগি আসামি নাকি? পেপারে কি নাম উঠছিল নাকি যেকে ধরিয়ে দিন, যে ওকে চিনে ফেলবে আর দেখবে ও একটা খুনি? ওকে চিনবে না, কিন্তু তোকে তো চিনবে, তাই না? তোকে চিনে ওরা যখন দেখবে আর একটা ছেলের সাথে বসে গল্প করছিস, তাহলে ওরা বুঝে যাবে না যে তোদের মধ্যে একটা রিলেশন আছে? তখন এসে আমাকে বলবে না, হ্যাঁ এই ছেলেটা কে, কোথায় থাকে, ওর বাবা কই, ওর মা কই, এগুলি জিজ্ঞেস করবে না? তখনই তো সবকিছু বের হয়ে যাবে, তখনই সবাই জেনে যাবে যে ও কার ছেলে, কোথায় থাকতো, কি করতো না করতো, ওর বাবা কি করতো, ওর মা কি করতো, সব জেনে যাবে। আচ্ছা, তাহলে বেটার হয় যে আমি ফয়সালকে নিয়ে দেশে বাইরে চলে যাই, বেটার না? আত্মীয় স্বজন নাই, কেউ নাই, কেউ কিছু জিজ্ঞেস করবে না, কিছু বলবে না। মানে কি কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, এক সময় আমি ভেবেছিলাম যে ওর সাথে তোর বিয়ে দেব, সেই জন্য আমি বলেছিলাম যে তুই ওর সাথে একটু মেলামেশা কর। এখন তো সেই চিন্তা আমার মাথা থেকে ঝেড়ে ফেলেছি, আমি তো তোকে না করে দিলাম। আমি ফয়সালকে বিয়ে করবো? মানে আমি যেটা তোকে না করবো সেটা তো করতে হবে, আর যেটা তোকে করতে বলবো সেটা তুই কিছুতেই করবি না, তাই তো? আমাকে দেখাতে চাচ্ছিস যে আমাকে ছাড়াও তোর নিজের একটা জীবন আছে, তুই সেটাই চালাবি, তাই তো? ঠিক আছে, তুই ভাবিস না আমি অসহায়, আমি দেশের বাড়ি সব কিছু ঠিকঠাক করে আসছি। এখন যেই দিন আমার মর্জি হবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন দেখবি। নতুন স্টাইল না তোমার ব্ল্যাকমেইল করার? আমাকে অভিনব অভিনব পদ্ধতি বের করতেছ আমাকে ব্ল্যাকমেইল করার জন্য আম্মা। ফ্যান্টাস্টিক। কি ব্যাপার, পড়ো। কোনো সমস্যা? আমি একটা কথা বলবো। বলো। আমার একটা চাকরি লাগবে। তোমাকে আগে ওই বিষয়ে একটা কথা বললাম, তখন বললাম যে পড়ালেখার মাঝখানে, বিশেষ করে এই অনার্স চলাকালীন সময়ে একবার যদি পড়ালেখা থেকে গ্যাপ নাও, চাকরিতে ঢুকে যাও আর পড়ালেখাটা শেষ হয় না, গ্র্যাজুয়েশনটা ইনকমপ্লিট থেকে যাবে, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আর ফেরা যায় না। মানে তোমাদের তো আর এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তোমাকে কাজ করে ফ্যামিলি চালাতে হবে, তাহলে এখন কেন? বিশ্বাস করো, এই গ্র্যাজুয়েশনের মাঝখানে চাকরিতে জয়েন করলে এই গ্র্যাজুয়েশনটা করা হয় না, ইনকমপ্লিট থেকে যায়। আর কোনোদিনও দেখবা যে তোমার পড়ালেখাটা শেষ হচ্ছে না, অনেক চেষ্টা করেও হবে না। আমার পড়ালেখাটা আমি ঠিকঠাক ভাবে শেষ করব, কিন্তু পাশাপাশি আমার একটা চাকরি করতেই হবে। আমার একটা চাকরি লাগবে। ভাইয়া, তুমি তো আমার ঘরের লোক, তোমার কাছে আমি কিছু লুকাবো না। তুমি তো জানো আবার ফিক্স কোনো ইনকাম নাই,
সে তার জমানো টাকা নিয়ে শহরে আসছে, সে টাকা তো প্রতিদিনই ফুরাইতেছে। তার উপর আমরা সবচেয়ে বড় বিপদে যেটা পড়ছি, আব্বা ফ্ল্যাট কেনার জন্য একটা বড় অ্যামাউন্টে টাকা রাখছিল। এখন আমার চাচা ব্যবসা করবে বলে আব্বার থেকে টাকা লোন নিচ্ছে এবং সেই পুরা টাকাটাই সে লোন নিচ্ছে। আব্বা প্রথমে লোনটা দিতে চায়নি, কিন্তু চাচা বারবার তাকে সেই নিশ্চয়তা দিচ্ছে সে খুব শীঘ্রই এই টাকাটা ফেরত দিবে। কিন্তু এখন না সে ফোন ধরতেছে, না কোনো যোগাযোগ করতেছে। এই দুশ্চিন্তাই তো আব্বা দেশে গেছে। গ্রামে সে তার জায়গা থেকে পুরোপুরি চেষ্টা করতেছে পুরো টাকাটা উদ্ধার করার জন্য। সংসারের যে অবস্থা, তার মধ্যে আশিকও তো দায়িত্ববান না। সবকিছু মিলে আমরা খুব বিপদে আছি। আমি কথা দিব যে আমার পড়ালেখায় কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটা চাকরি, তুমি আমার সহযোগ চাকরি। মুশকিল। আরে এই মামা তো তোমার আব্বার কাছ থেকে আগেও টাকা নিয়েছে, প্রায় 2 টাকাগুলো ঠিকঠাক মতো ফেরত দেয়। এটা জানার পর মামা তাকে টাকাটা দিতে গেল না, ওনার নিজের বুঝতে হবে না? আমরা অনেকবার নিষেধ করছি, সে আব্বার কাছে অনেকবার চাইতে চাইতে পরে আব্বা তারে আসলে নিজের ভাই তো বিশ্বাস করে টাকাটা দিয়ে দিচ্ছে। এই টাকাটা যদি সে লোন না নিত তাইলে এত বড় বিপদ আমরা পড়তাম। যাই হোক, তারপরও আমি বলবো তুমি এখন এভাবে ভেবো না। টাকা ধার নিছে, এখন দিচ্ছে না, দিবে, একেবারে যে আত্মসাৎ করে ফেলবে তা তো যে এখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। একটু দেখো, একটু সময় দাও, পড়ালেখাটা করে যাও। যদি ওইরকম কোনো পরিস্থিতি আসে তখন দেখা যাবে। কিন্তু ওই রকম পরিস্থিতি যদি আসে, আমি কি চাওয়ার সাথে সাথে চাকরি পাবো? আমি এখন থেকে চেষ্টা করতে চাইতেছি। অন্তত আমি সিভি গুলা কয়েকটা কোম্পানিতে ড্রপ করে রাখি, যদি কোনো জায়গা থেকে ডাক আসে। শোনো, বিষয়গুলো এমন, ধরো একটা কোম্পানির প্রয়োজনে সে তোমাকে নেবে, কোম্পানির লাভ হবে, কিন্তু তোমার যেটা টাকার চেয়েও বেশি প্রয়োজন সেটা হচ্ছে পড়ালেখা, গ্র্যাজুয়েশন। সেটা না হলে কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা কেবলমাত্র তোমার হবে। আমি তোমাকে এখনো সাপোর্ট করব না। ওই পরিস্থিতি আসুক, তারপরটা পরে দেখা যাবে। পড়ালেখা করো। লাবণী, আমি ঠিক বিশ্বাস করতে পারতেছি না তুমি আমাকে কল করে বলছো তুমি আসো। আমি যে আমি পরবর্তী বিশ্বাস, আমি হঠাৎ ভাবলাম যে লাবণী কি করে বলো যে ও আমার সাথে দেখা করতে চায়, এত খুশি, আমার যে কি খুশি লাগে আমি তোমাকে বুঝাতে পারতে পারবো। আমি বুঝতে পারতেছি লাবণী, বিশ্বাস করো। তোমাকে কিন্তু আজ এরা কথা বলার জন্য আমি এখানে ডাকি না। তাহলে কেন রাখছো? দেখো নাজমুল, অনেকদিন তো হলো আমরা আলাদা, এবার কি আমাদের একটু সংসার করা উচিত না? হ্যাঁ, আমি তো চাই আমরা একসাথে সংসার শুরু করি। আমি যদি আমার সিভিটা আপনাকে মেইল করি, আপনি কি একটু দেখবেন? যদি কোনো কোম্পানিতে হয়। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ডেসপারেট, তুমি চাকরি করবাই। আমি এখানে বিয়ে করার জন্য আমি স্বয়ংবর খুলে বসছি যে কে কে আমাকে বিয়ে করতে চান, আসেন এসে কমেন্ট করেন। আমি এখানে ড্রেসের লাইফ করতেছি, আমি এখানে ড্রেস দেখাইতেছি, আমি এখানে প্রেম করতে আসিনি, ঠিক আছে? আবার আমি মারতে যাবো ওই মুহূর্তে আমি দৌড় দিছি, তারপর উল্টায় পেরে গেছি, পরে পাটা ভেঙে গেছে। মিথ্যা দৌড় দিয়ে বাবা আনছোস?